This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোথায় আরিয়াদহর জয়ন্ত সিং? রাস্তায় মা ছেলেকে ফেলে পেটানোর পরেও কেন সাতক্ষণ মাপ? গতকাল সকাল থেকে লাগাতার খবর দেখিয়েছে টিভি9 বাংলা। ঘটনা 4 দিন পর এখনো ফেরার মূল অপরাধী। খবর না হলে পুলিশ কি কিছু দেখতে পায় না? আইন হাতে তুলে নেওয়ার সাহস কি করে হয়? জয়ন্ত সিং এর মাথায় কার হাত? আচ্ছা, কোনো বিরোধী দলের কর্মী হলে রেহাই পেত জয়ন্ত? সরাসরি চলে যাবো, আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন আমার সঙ্গে। সুপ্রিয়, এই প্রশ্ন বারবার উঠছে যে এই জয়ন্ত এত বড় কোন নেতার মানে হাত রয়েছে মাথার উপরে যে এখনো পর্যন্ত একে পুলিশ খুঁজে পেল না? ঘটনার পর তো প্রায় 3 দিন কেটে গেছে। দীপ, দেখো, বিরোধী রাজনৈতিক দলের যারা নেতৃত্বরা রয়েছেন তারাও কিন্তু ঠিক এই একই প্রশ্ন যেমন তুলছেন, তার পাশাপাশি এই আরিয়াদহের যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারাও গিয়ে কিন্তু গতকাল থেকেই এই একটা প্রশ্নই সামনে তুলে ধরতে শুরু করেছেন যে কেন এখনও পর্যন্ত ঘটনার পর রবিবার সন্ধ্যার ঘটনা, তারপর সোমবার মঙ্গলবার দুটো গোটা দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত এই জয়ন্ত সিং, যার বিরুদ্ধে মূল অভিযোগ বা যার নামে লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে আক্রান্তের পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে, কিন্তু তারপরেও এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি এই জয়ন্ত সিং। কিন্তু কোথাও গিয়ে পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে রবিবার সন্ধ্যায় যে দুষ্কৃতী হামলা বা মারধরের ঘটনা, সেই ঘটনাতে এখনও পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ ছিল বা কাদের হাত ছিল আর কারা কারা সেদিন উপস্থিত ছিল সেই বিষয়গুলো ইনভেস্টিগেশন করা হচ্ছে এবং যদি আরও কারুর যুক্ত থাকার তথ্য সামনে উঠে আসে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধেও যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যে প্রশ্নটা সামনে উঠে আসতে শুরু করেছে যে এই জয়ন্ত সিং, সে কিন্তু এলাকায় একজন দাপুটে তৃণমূল নেতা, এমনকি নানা ধরনের অসামাজিক কার্যকলাপের অভিযোগ শুধু এই প্রথম নয়, ইতিপূর্বেও কিন্তু নানা ধরনের অসামাজিক কার্যকলাপ রয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এমনকি ইতিপূর্বে গত বছর দেড়েক আগে জেল পর্যন্ত খেটেছেন এই দাপুটে নেতা জয়ন্ত সিং। কিন্তু তারপরেও এবারের এই যে ঘটনা, সেই ঘটনার পর কেন তাকে এখনও পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করছে না বা তার নাগাল কেন পাচ্ছে না, সেটা নিয়েই কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। কোথাও গিয়ে যে বিষয়টা সামনে তুলে ধরছেন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা, যে শাসক দলের ঘনিষ্ঠ হওয়া বা শাসক দলের ছত্রছায়াতে থাকার কারণেই কি জয়ন্ত সিংকে আড়াল করে রাখা হচ্ছে বা তাকে গ্রেপ্তার করার ক্ষেত্রে এখনও পর্যন্ত গড়িমসি চলছে। এখন যেটা দেখার যে জয়ন্ত সিং কবে গ্রেপ্তার হন বা তার বিরুদ্ধে প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই কিন্তু এখন দেখার। দীপ, সুপ্রিয়, আরেকটা খুব বেসিক একটা সহজ প্রশ্ন তোমার কাছে, যে জয়ন্ত সিং এর সঙ্গে তাবড় তৃণমূল নেতাদের ছবি দেখা গেছে, কোথাও একটা গিয়ে সেটাই কি পুলিশের যে স্বাভাবিক তদন্তের প্রক্রিয়া বা গতি তাকে বিঘ্নিত করছে? না হলে পুলিশ, যার রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ যার নামে এত সুখ্যাতি, তারা একটা ঘটনার এতগুলো দিন কেটে গেল, তারপরে মানে একটা নেতাকে, এমন একজন নেতা যে একজন মহিলাকে রাস্তার ওপর প্রকাশ্যে মারধর করলো, তাকে খুঁজে পাচ্ছে না। দীপ, দেখো, সন্দেশখালীর শেখ শাহজাহান বা জেসিবির মতন শাসক দলের কাছে এই জয়ন্ত সিং সেও যে একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তার কারণ গতকাল কামারহাটির চেয়ারম্যান গোপাল সাহা তিনি কিন্তু নিজে কার্যত স্বীকার করে নিয়েছেন যে এই জয়ন্ত সিং তিনি একজন তৃণমূল কর্মী, কিন্তু নামেই তৃণমূল কর্মী, কিন্তু তার দাপট কতটা ছিল সেটা কিন্তু ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের বক্তব্যের মধ্যে দিয়ে সামনে উঠে এসছে এবং স্থানীয় যারা তৃণমূল নেতৃত্ব বা বিধায়করা রয়েছেন তাদের সঙ্গে এই জয়ন্ত সিংয়ের বিভিন্ন সময়ের যে বিভিন্ন ছবি সেগুলোও কিন্তু সামনে উঠে আসছে। আর সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই কিন্তু কোথাও গিয়ে মনে করা হচ্ছে যে প্রশাসন এই শাসক দলের ছত্রছায়াতে থাকার কারণেই হয়তো এতটা গড়িমসি করছে বা তারা হয়তো বুঝে পদক্ষেপ। আপাতত তোমাকে ধন্যবাদ। কিন্তু আমরা কথা বলেছিলাম এই শুনি, আমরা কথা বলেছিলাম সিপিএম এর নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে, আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, তারা কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো। এটা পুলিশের কাছে কোনো ইস্যুই নয়, পুলিশ খুঁজছে না তাই ধরছে না। পুলিশ চাইলে ধরতে এদের কতক্ষণ লাগে? জনতা যেদিন খেপবে, জনতা সেদিন 1 মিনিটে ধরে ফেলবে। এরা তো সব মদনদারই লোক। হ্যাঁ, মদনদার কে ধরে নিয়ে গেলে এরা সবার আগে সামনে এসে যাবে, কিন্তু সেটা তো সম্ভব নয়। এখন হাওয়া গরম, বাজার গরম, এখন ধরছে না, 2 দিন বাদে সারেন্ডার দেখাবে, তারপরে বেল দিয়ে দেবে। জেগে ঘুমলে তব তো ঘুম ভাঙানো যায় না। শাহজাহানের ক্ষেত্রে মাসের পর মাস ওরা খুঁজে পায়নি, শেষ পেশ খুঁজে পেল মাঝরাতে। বাড়ি থেকে
এই 40 মিনিটের দূরত্বের রাস্তায় উনি সেজে গুজে রাস্তায় দাঁড়িয়েছিলেন, পুলিশ গ্রেপ্তার করেছে। এটা যে নাটক না বোঝার কোনো কারণ থাকে কি? পুলিশে অভিযোগ রয়েছে, তারপরে তো কেউ কিছু করেনি। কারণ পুলিশ জেগে ঘুমলে অথবা পুলিশ মন্ত্রীর সরাসরি প্রশ্রয় থাকলে তখন আপনি ধরবেন কি করে? আরিয়া দহের বাহুবলীর সঙ্গে মদন মিত্রের যোগ, জয়ন্ত সিং এর সঙ্গে মদন মিত্রের ছবি ভাইরাল হতেই উঠছে প্রশ্ন, কারোর হিস্ট্রি জেনে সঙ্গে ছবি তুলি না। কাউন্সিলরদের উদাসীনতার দিকে দায় ঠেলে সাফাই কামারহাটির বিধায়কের। ছেলেটির নামে অভিযোগ হয়েছে, তার সঙ্গে নাকি আমার ছবি দেখা গেছে। এখন প্রবলেম হচ্ছে, আমি ওই এলাকার এমএলএ, ওখানকার 75% লোকের সঙ্গে আমার ছবি দেখা যাবে। যখন কেউ ছবি তুলছে তাহলে আমি তো তার ব্যাক হিস্ট্রি পুরো ফর্ম ফিল আপ করিয়ে যে কোনো কেস আছে কিনা এরমভাবে তো ছবি তোলা যায় না। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে কাউকে রেয়াত করা হবে না, সে কাউন্সিলর হোক এমএলএ হোক। দুঃখের বিষয়, কামারহাটির বহু কাউন্সিলরই নিজের মতো চলছে, যা ইচ্ছে যেমন তেমন চলছে। এমনকি পৌরসভার চেয়ারম্যানও ঠিক মতো সহযোগিতা পাচ্ছে বলে আমার মনে হয় না। ফলে এদের এই ঔদ্ধত্যই এই এলাকায় আরও পরিস্থিতিটা ঘোরালো করে তুলছে। আসানসোল আদালতে আনা হলো গ্যাংস্টার সুবোধ সিংকে। কড়া নিরাপত্তায় মোড়া রয়েছে গোটা আদালত চত্বর। তদন্তকারীদের প্রাণনাশের হুমকি দেওয়ায় বাড়তি নিরাপত্তা। সুবোধকে ছাড়ানোর চেষ্টা করতে পারে তার সঙ্গীরা, তদন্তকারীদের মনে এই আশঙ্কাও রয়েছে। আমার সহকর্মী চন্দ্রশেখর রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি। চন্দ্রশেখর, আসানসোল কোর্টে আজকে কি নজিরবিহীন নিরাপত্তার ছবি দেখতে পাচ্ছ? কারণ এই সুবোধ সিং যে কুখ্যাত গ্যাংস্টার, তাকে তার সঙ্গীরা ছাড়িয়ে নিয়ে যেতে পারে, তদন্তকারীদের মধ্যে এমন একটা আশঙ্কা ছিল। একেবারেই, যেহেতু সুবোধ সিংয়ের প্রভাব অত্যন্ত প্রভাবশালী, জেলে বসেই সে শুধু জেলে বসে সিআইডিকে যেমন সে গ্রেপ্তার হুমকি দিয়েছে, এর পাশাপাশি ওই জেলে বসে বিহারের বেউর জেলে বসে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্যবসায়ীদের দিনের পর দিন হুমকি দিয়ে গেছে। সেই সুবোধ সিংকে আনার জন্য অতি তৎপরতা, মানে অতি কড়া নিরাপত্তার মধ্যে আসানসোল আদালতে আনা হলো এবং কমসে 7 থেকে 8টি কনভয়ে তার সঙ্গে ছিল এবং যে প্রিজম ভ্যানে করে আনা হয়েছিল সেই প্রিজম ভ্যানটিও কিন্তু আলাদা করে শুধুমাত্র সুবোধ সিং ছিল, অন্য কোনো অপরাধী ছিল না বা স্বামী ছিল না। এরপর আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার বহরটা দেখো, এখানে আসানসোলের বিভিন্ন এসিপি লেভেলে শুরু করে ডিসি লেভেল থেকে শুরু করে সমস্ত নিরাপত্তা রয়েছে, কমব্যাট ফোর্স রয়েছে, এখানে সশস্ত্র নিরাপত্তা বাহিনী রয়েছে। তার পাশাপাশি গোটা এলাকাকে নিরাপত্তার বহর পুরোপুরি মুড়ে ফেলা হয়েছে যেন কোনো রকম অঘটন না ঘটে। কারণ এই সুবোধ সিংয়ের এতটাই প্রভাব, বিভিন্ন এলাকায় তার লোকজন রয়েছে। এরকম একটা সিআইডির আশঙ্কা ছিল যে তার লোকজন তাকে ছাড়িয়ে নিয়ে যেতে পারে, তাকে এখান থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারে। এই ধরনের একটা আশঙ্কা থাকার জন্য কিন্তু প্রবল এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এবং সবথেকে বড় কথা, সিআইডি যদি তাকে আর 14 দিনের জেল নিজেদের হেফাজতে পায় বা ভবানী ভবন পর্যন্ত নিয়ে যায়, এই যে দীর্ঘ রাস্তা, এই দীর্ঘ রাস্তাতেও কিন্তু একটা কড়া নিরাপত্তা বা চ্যালেঞ্জ রইবে সিআইডির কাছে, তারা কিভাবে নিয়ে যাবে। গোটা তুমি দেখতে পাচ্ছ গোটা আদালত চত্বর কার্যত নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। আদালত চত্বর নাকি আমাদের দেশের কোনো সীমানা বা সীমান্তবর্তী এলাকা বোঝা মুশকিল। কারণ এই চন্দ্রশেখর, তুমি দীর্ঘদিন ধরে রিপোর্টিং করছো, তোমার মনে পড়ে যে তুমি আসানসোল কোর্ট চত্বরে এরকম নিরাপত্তার বলয়, এইভাবে যে মানব শৃঙ্খল তৈরি করে রাখা হয়েছে? আমি দেখতে পাচ্ছি ছবিতে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, তারা একটা মানব শৃঙ্খল তৈরি করে রেখেছেন, এমন ছবি দেখেছো মানে রিসেন্ট পাস্টে? দেখো, যখন অনুব্রত মণ্ডলকে আনা হয়েছিল তখন আমরা দেখেছিলাম অন্যভাবে নিরাপত্তা, সেটা যেন সাধারণ মানুষ সেখানে পৌঁছে যেতে না পারে সেই বিষয়টি, বা সেখানে ক্যামেরা বা মিডিয়াকে আটকাবার একটা চেষ্টা দেখেছিলাম। কিন্তু এক্ষেত্রে যেটা হচ্ছে যে কোনোভাবে কোনো ফাঁক ফোকর দিয়ে যেন আসামি গলে যেতে না পারে, কোনোভাবে যেন পালিয়ে যেতে না পারে, এবং তার জন্য কিন্তু এরকম ব্যবস্থা। তুমি দেখো 30 স্তরীয় বলয় করা হয়েছে। আদালতে একটা কোলাপসিয়াল গেট, তারপরে একটা কোলাপসিয়াল গেট, ইতিমধ্যে কিন্তু এসিজিএম বা সিজিএম আদালতে তাকে তুলে দেওয়া হয়েছে, কিন্তু তাকে এডিজি 1-এ আদালতে তোলার কথা। অর্থাৎ এডিজি 1 আদালতটি একটু আলাদা অন্যদিকে। আমি আবার ক্যামেরা পার্সন নিরার দিকে বলবো, এডিজি 1 যে আদালতটা রয়েছে সেইটা দেখাতে, সেখানে গত 2 দিন আগে তোলা হয়েছে। তোমাকে আপাতত ধন্যবাদ। দেখতে পেলাম আলিপুর আসানসোল কোর্ট চত্বরে সত্যি যে ছবিটা তুমি দেখালে তা কার্যত নজিরবিহীন একটা ছবি বলা চলে। আপাতত তোমাকে ধন্যবাদ।